রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন ১৯ লাখ ভোটার। ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে। অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মাঠে নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২৫,০০০ সদস্য। যে কোনো কেন্দ্রে নির্বাচন কানেক্টেড, কোনো ধরনের কোনো সহিংসতা হতে দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান। কাল দেয়া হবে ২৫ সম্মুখ যোদ্ধাকে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। ট্রেনের যাত্রী নিরাপত্তায় ৪ জনের জায়গায় থাকে একজন। ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, অস্বীকার করে তদন্তের আশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নগরীর জিমনেশিয়াম হল সহ ৪টি পয়েন্ট থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের বিতরণ করা হবে ইভিএম মেশিন সহ এসব সামগ্রী। ইভিএমে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ২১ দিনের জমজমার নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনার কারণে স্থগিত সিটি কর্পোরেশন নির্বাচন। রাত পোহালেই নির্বাচনী লড়াই। মঙ্গলবার সকাল থেকে নগরীর জিমনেশিয়াম হল সহ ৪টি পয়েন্ট থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। একে একে প্রিসাইডিং কর্মকর্তারা ইভিএম মেশিন সহ ৭০ রকমের নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে নগরীর ৪১টি ওয়ার্ডের কেন্দ্রের দিকে যাত্রা করেন। ইভিএম এর যেসব জিনিসপত্র সবগুলো মনিটর বা যা জিনিসপত্র আছে সব বুঝে পেয়েছি। সবকিছু আমরা ট্রেনিং দিলাম বা সবকিছু করলাম, সবকিছু ফেয়ার সুন্দর মনে হচ্ছে, খুবই চমৎকার। উৎসবমুখর পরিবেশে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত হবেন বলে আশা প্রধান নির্বাচনী কর্মকর্তার। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সিটি কর্পোরেশন নির্বাচনটি এই প্রথমবারের মতোই একেবারে ৭৩৫টি ভোট কেন্দ্র আছে, সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আগামীকালকে একেবারেই তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে। আমরা আশা করছি এখানেও সন্তোষজনক ভোটার উপস্থিতি থাকবে। এবারের নির্বাচনে ৭৩৫টি কেন্দ্রের ৭৬৪টি বুথে ভোট গ্রহণ হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন মেয়র ও ২২৫ জন কাউন্সিলর প্রার্থী। গত বছরের ২৯শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু করোনা মহামারীর কারণে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। ২৭শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএম এর নির্বাচন। ১৯ লাখ ভোটার তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে, এ প্রত্যাশা নগরবাসীর। জিমনেশিয়াম হল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ হয়ে গেছে। অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২৫,০০০ সদস্য। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জামালখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চেরাগি পাহাড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষা এই কারণেই বললাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ১০ মাস আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মার্চের ২৯ তারিখ, কিন্তু করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় জানুয়ারির ২৭ তারিখ। জানুয়ারির ৮ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। আমরা দেখেছি ২১ দিন দুই দলের প্রার্থীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছে। আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর, সবাই কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছে ভোটারদের কাছে শুধুমাত্র ভোটারদের মন জয় করার জন্য। আর সেই সময়টুকু এসে গেছে। রাত পোহালেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আর সেক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনী যে সামগ্রীগুলো সেগুলোও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ৭৩৫টি
কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ইতিহাসে এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। যদিও এর আগে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইভিএম দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে আর 85,000 তরুণ ভোটার রয়েছে, সবার মধ্যেই এক ধরনের উন্মাদনা বিরাজ করছে। যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, তারাও আসলে ইভিএম নিয়ে এক ধরনের উন্মাদনায় রয়েছে। কারণ হচ্ছে ইভিএমে ভোট প্রদান করার বিষয়টি অনেকে প্রথমবারের মতো ভোট প্রদান করবে। আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনগুলো বসানো হয়ে গেছে, অনেক মেশিনে চার্জ দেওয়া হচ্ছে যাতে সকাল 8টা থেকে নির্বাচন শুরু হবে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। আমরা কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, জামালখানে অবস্থিত বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যেমন অবস্থান নিয়েছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে। তো সেক্ষেত্রে বলা যায় সকাল থেকে সুষ্ঠুভাবেই শুরু হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। এবার নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন 7 জন, এছাড়া কাউন্সিলর প্রার্থী রয়েছেন 225 জন। চট্টগ্রামের উন্নয়নের অঙ্গীকার নিয়ে কিন্তু মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা ছুটে গেছেন সাধারণ মানুষের কাছে। এবং ভোটারের কথা যদি বলি, এবার 19 লাখ ভোটার রয়েছে, যার মধ্যে 85,000 কিন্তু তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করবে। সেক্ষেত্রে তরুণদের উৎসাহ উদ্দীপনা কিন্তু অন্যরকম। তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে সেই পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট প্রদান করতে চায়। তো সেক্ষেত্রে রাত পোহালেই শুরু হয়ে যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। তো সেক্ষেত্রে সব কিছুই এখন সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত ঠিক আছে এবং সকাল থেকেই শুরু হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চারাগাই পাহাড়ে আছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম। পার্থ, আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট এবং চট্টগ্রামবাসীর নজর এখন আগামীকালের দিকে, অর্থাৎ সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। এই নির্বাচনের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সাধারণ ভোটাররা, কাউন্সিলররা এবং মেয়র প্রার্থীরা। আমি যদি বলতে পারি, আগামীকাল যে চট্টগ্রামে যে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ভোট দিবেন হচ্ছে 17 নম্বর পশ্চিম বাকলিয়া বিএড কলেজ যে কেন্দ্র রয়েছে, সেখানে তিনি ভোট দিবেন। আর তারপরে তিনি ভোট দেওয়ার কথা। অনেকের ব্যবসা বাণিজ্য আছে, অনেকের চাকরি করেন, তারা চাকরি থেকে ফাঁকি দিয়ে ভোট দিতে আসতে পারবেন না, সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে এই যে ভুল, সেটা কিন্তু আগামী নির্বাচনে হয়তো কর্তৃপক্ষ সেই বিষয়টি বিবেচনা করবেন। তো আরেকটি কথা জানে নাকি, যে আগামীকাল যে 19 লাখের বেশি ভোট দিবে, সেখানে কিন্তু প্রায় 85,000 নতুন ভোটার। সেক্ষেত্রে কিন্তু নতুন ভোটারদের একজন উৎসাহ উদ্দীপনা থাকে, তারা জীবনের প্রথমবার ভোট দিবে। তো যে ভোটগুলো কিন্তু কালকে পড়বে, সেখানে কিন্তু অধিকাংশ কিন্তু নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে বলে আমরা আশঙ্কা করছি। তবে গতবারের চেয়ে এবারে কিন্তু 85,000 ভোট, সেইটাই এই 85,000 ভোটের ক্ষেত্রে কিন্তু অনেক নির্ধারণ হবে। তো সব কিছু মিলিয়ে বলতে চাই, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই, প্রায় 25,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী মজুত করা হয়েছে এবং 735টি কেন্দ্রে প্রায় 15,000 বেশি ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছে এবং সেখানে প্রায় সব কিছু মিলিয়ে মোটামুটি বলা যায় প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে আজকে আমরা সারাদিন আমি কিন্তু বিভিন্ন মত বিনিময় সভায় ছিলাম, আওয়ামী লীগের মত বিনিময় ছিল, মেয়র প্রার্থীর মত বিনিময় সভায় ছিলাম এবং বিএনপির মেয়র প্রার্থীর মত বিনিময় সভায় ছিলাম। এখনও পর্যন্ত শেষ মুহূর্তে এসেও কিন্তু একে আরেকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে এবং দুজনেই অভিযোগ করে তাদের নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে প্রশাসনের বিমুখামূলক আচরণ করছে বলে দুই দলের প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আগামীকাল ভোট নিয়ে। রাত পোহালেই সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট, সে খবর জানাতে আমাদের সঙ্গে চেরাগি পাহাড় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম এবং তার আগে জামালখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। 7 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি কথা জানান। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম দিন টিকা দেওয়া হবে মোট 25 জনকে। দেশে করোনা প্রতিরোধে শুরু থেকেই নিবেদিত ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মহামারী থেকে বাঁচতে বহুল প্রতীক্ষিত টিকাদান কর্মসূচিও শুরু হচ্ছে হাসপাতালটি থেকে। মঙ্গলবার বিকেলে হয়ে গেল টিকাদানের মহড়াও। সার্বিক প্রস্তুতি দেখে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার বিকেল 3:30টায় এই হাসপাতালেই ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 5 জনের দেহে টিকা প্রয়োগ সরাসরি দেখবেন তিনি। উদ্বোধনী দিনে টিকা পাবেন মোট 25 জন। পরদিন রাজধানীর 5 হাসপাতালে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। আর আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সারা দেশে একযোগে টিকাদান। যাদেরকে এখানে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে তার মধ্যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, পুলিশের সদস্য, আর্মির সদস্য, গণমাধ্যমের সদস্য এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর শুরু হয়ে যাবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার নিবন্ধন প্রক্রিয়াও। তবে যারা অ্যাপে নিবন্ধন করতে পারবেন না তারা জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও নিবন্ধনের সুযোগ পাবেন। জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার প্রথম লটের 50 লাখ ডোজের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফিজিক্যাল যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যে সার্বিকভাবে সবকিছু আমরা সন্তোষজনক পাওয়ায় আমরা কিন্তু এই ভ্যাকসিনের লট রিলিজ সার্টিফিকেট দিচ্ছি। এছাড়া টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে 11 মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। করোনা প্রতিরোধী স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য ভ্যাকসিন চেয়ে এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বেড়েছে সেই মেয়াদ। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকের বই বিতরণ সহ বেশ কিছু শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে। এবার মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে স্কুল। আন্তর্জাতিক যেগুলো স্বাস্থ্য সংস্থা আছে এবং আমাদের সরকারের যে নির্দেশনা আছে আমরা সেই মোতাবেক খুলবো আর কি। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেবো আর কি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না। তবে টিকা চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য। আমরা শিক্ষক, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছি যে আমাদেরকে জন্য ভ্যাকসিনের আওতায় আনা হয়। এদিকে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা করতে পাবো, সময় পার হবে, আমি অনেক খুশি। পড়ালেখা করব, তার সাথে বন্ধুদের সাথে দেখা করব, খেলা করব, আমার আনন্দই লাগছে। আমাদের সবাই একসাথে খেলতে পারবো, বন্ধু বান্ধব একসাথে দেখা করতে পারবো। পড়তে বসালে আবার খুব প্রেশার হয়, পড়তে চায় না। আর স্কুলে স্যারদের প্রেশার থাকলে বাচ্চারা পড়তো। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলার সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরা নেবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আংশিকভাবে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রাব্বানী। রাতে উপাচার্য বাসভবনে প্রভোস্ট কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দিতে প্রভোস্টদের প্রস্তুতি নিতে বলেছে কর্তৃপক্ষ। হলের সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং কোভিড পরিস্থিতি বিবেচনা করেই মার্চের প্রথম সপ্তাহে শুধুমাত্র যারা মাস্টার্স শেষ বর্ষ এবং অনার্সের পরীক্ষার্থী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হলে ওঠানোর কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই হল খুলে দেওয়া হবে বলে জানান প্রক্টর। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে না পারলে ভবিষ্যতে আরও মহামারীর কবলে পড়তে হতে পারে বিশ্বকে, এমন আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানব স্বাস্থ্য, গবাদি পশু এমনকি কৃষিকাজে পরিমিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মঙ্গলবার ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় সংকট সমাধানে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান। Humankind is facing one of the gravest threats due to the COVID-19 pandemic for more than a year now.
However, the silently emerging antimicrobial resistance could endanger all of the significant advances of modern medicine. If we cannot control the careless and indiscriminate use of the antibiotics at this moment, we will see more frequent and even more deadly pandemics in future. প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্যের দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন মাত্র একজন। বাকিদের টাকা যাচ্ছে ইনচার্জদের পকেটে। এভাবে ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জদের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা। নাজমুস সালেহির রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লিখছে 3 জনেরই। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া আপনার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয় যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহি, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। 30 জানুয়ারি পর্দা উঠছে 14তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুরে অলিয়েন্স ফ্রান্সেজে উৎসবের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। আয়োজন নিয়ে কথা বলে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে শিশু কিশোরদের জন্য বিশ্বের অন্যতম বড় এই আনন্দ আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা তুলে ধরে সংগঠনটি। হলের 50% সিট হচ্ছে আমরা বরাদ্দ রাখছি এবং এক সিট পরপর প্রত্যেকটা সিট আমরা ব্লক করে দিচ্ছি। এতে করে সামাজিক দূরত্বটা নিশ্চিত হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে পুরো উৎসব চত্বরের যে হাইজিন মেনটেন্যান্স তারা দেখার কথা দিয়েছে আমাদের। এবারের আয়োজনে বাংলাদেশি শিশুদের নির্মিত 19টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। খ্যাতনামা নির্মাতাদের নিয়ে থাকবে ছবি বানানোর কর্মশালাও। তবে পৃষ্ঠপোষকতার বিষয়টি ভাবাচ্ছে আয়োজকদের। বড় বড় কর্পোরেট হাউস যারা, তাদের কাছে আমরা যখন প্রপোজাল নিয়ে যাই, তারা আসলে হিসাব নিকাশ করে দেখে যে এখানে টাকা দিয়ে খুব একটা লাভ হচ্ছে না, কারণ শিশুরা তাদের টার্গেট গ্রুপ না। এরকম অনেক রকম ঝামেলা থেকে আমরা প্রতি বছর অনেক স্পন্সরশিপের আশা পাই, কিন্তু পরে দেখা যায় যে শেষ দিকে তারা ক্যান্সেল করে দেয়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল বলেন, সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সফল হবে এবারের উৎসব। 30 জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে উদ্বোধন হবে এবারের আয়োজন। উৎসব জুড়ে 3টি ভেন্যুতে প্রতিদিন 4টি করে প্রদর্শনী হবে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না সাকিব আল হাসান। কয়েকটি গণমাধ্যমের এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে বোর্ড এখনও কোনো চিঠি পায়নি বলেও জানান আকরাম। আসলে আমার অবাক লাগে যে আপনার উইদাউট মাই কনসার্ন বা আমার কোনো কথা ছাড়াই যে কিছু পত্রিকায়
আসছে যে আমি নাকি কিছু না, একটা পত্রিকা আসছে আমি নাকি আপনার সাকিবের ছুটির ব্যাপারে বলেছি। এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। যখনই যে ছুটি চায় আমরা কিন্তু বোর্ড কিন্তু কোনো সময় মানে আপনার নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল। সাকিবের ব্যাপারে কিছু আসছে কি আসে না, কোনো কিছু আমি শুনি নাই। চিঠি তো পরের কথা, মানে শুনি নাই। যেহেতু যদি অফিসিয়ালি কিছু আসে দেন আমরা আপনাদেরকে জানাবো। কালকে 3টা থেকে আমাদের বোর্ড মিটিং হবে, তো ম্যাক্সিমাম হয়তো ঘন্টা 40 মিনিটের মতো হতে পারে। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচন, প্রথম ইভিএমে ভোট দেবেন 19 লাখ ভোটার। মাঠে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 25,000 সদস্য। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনার টিকাদান। কাল দেয়া হবে 25 সম্মুখ যোদ্ধাকে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।